অশান্ত হচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ ঈদের পরেই, বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, এটাকেই উপলক্ষ করে মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা এটাকে নিয়ে অস্থিতিশীল করতে চাচ্ছেন তারা আরেকটি রিভলিউশন বা এই ধরনের চিন্তা নিয়ে এগুচ্ছে, এবং এই ধরনের একটা রিপোর্ট এসেছে। সেই রিপোর্টটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক অ্যানালাইসিসের পক্ষ থেকেই করা হয়েছে, যেখানে বেশ কয়েকজন ব্যক্তিকে এটার সাথে সংশ্লিষ্ট থেকে ইন্ধন যোগানোরও অভিযোগ করা হয়েছে এই রিপোর্টটাতে। সেখানে 14 জন ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের নাম ঠিকানা দেওয়া হয়েছে, অবস্থান জানানো হয়েছে। আমি দর্শক একটু স্মরণ করি, আমি প্রায় সপ্তাহ 10 দিন আগে একটি ভিডিও করেছিলাম, এবং সেখানে আমি বলছিলাম যে এই সরকারের পক্ষ থেকেই 8 থেকে 9 জন উপদেষ্টাও জড়িত আছেন, এবং বাহির থেকে আরও 5 জন প্রভাবক আছেন, যারা একত্রিত হয়ে সরকার তথা রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং সেই অস্থিতিশীল করার জন্যই তারা বিভিন্ন ধরনের দাবিগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন অঙ্গন থেকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। উদ্দেশ্য হচ্ছে তাদের একটাই, যে নির্বাচনকে পিছানো বা নির্বাচন নিয়ে কোনো ধরনের দম্রজাল সৃষ্টি করা। আমি আসছি তাদের, আমি যে উদ্দেশ্যগুলা, আমি কয়েকটা উদ্দেশ্য আছে এখানে। একটা হচ্ছে যে আরেকটি রিভলিউশন করা, দ্বিতীয়টা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ইলেকশনকে ডিলে করা, তৃতীয় যেটা হচ্ছে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে রিভলিউশনের মতো অস্থিতিশীল পরিস্থিতি বজায় রেখে বিএনপিকে রাজনৈতিকভাবে এবং মানসিকভাবে দুর্বল করে দেওয়া। বিএনপির বিজয়কে যদি ঠেকানো নাও যায়, অন্তত বিএনপির আসন সংখ্যা যাতে একটু মিনিমাল করা যায়, অর্থাৎ যাতে 2/3 বা তারও বেশি আসন বিএনপি না পায়, সেই ব্যবস্থা করা। এবং এই তিনটার সাথে যেটা তারা চেষ্টা করবেন সেটা হচ্ছে মেইনলি যে ইসলামিক ইনফ্লুয়েন্স বা ধর্মীয় বিষয়গুলোকে সংযুক্ত করে, কারণ যেহেতু বাংলাদেশে এখনও 90% মানুষ মুসলমান, এবং সেইভাবে মানুষের যে ধর্মীয় অনুভূতিগুলা, এগুলাতে আঘাত করে যদি বা এগুলাকে পুঁজি করে যদি কোনো অস্থিতিশীল বা রিভলিউশন সৃষ্টি করা যায়, তারা সেখানে বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য তারা কি কি করতে পারেন, আমি প্রথমেই বলছি যে আমাদের জন্য সতর্কবার্তা। এই তাদের এই উদ্দেশ্যটা সফলের জন্য তারা কি কি করতে পারেন, আমি বলি কয়েকটা পয়েন্ট। এক হচ্ছে লোকাল টুলসগুলোতে তারা আক্রমণ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট যে প্রপার্টি আছে, অফিস আদালত, বিভিন্ন ধরনের থানা বা সরকারি যে অফিস আদালত, এগুলোতে তারা হামলা চালাতে পারেন। তৃতীয়ত হচ্ছে নারীদেরকে আক্রমণ করা, এবং সেই নারীদেরকে আক্রমণ করতে গিয়ে তারা পার্টিকুলারলি টার্গেট করবেন সংখ্যালঘু নারীদেরকে। চতুর্থত, তারা এথনিক মাইনরিটিজের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কিংবা তাদের স্থাপনার উপর পার্টিকুলারলি তারা হামলা করতে পারেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য। এটার কিছু লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে মহিলাদেরকে বলা হচ্ছে এই ধরনের কাপড় কেন পরা হবে, বা রমজানের সময় দিনের বেলা কেন হোটেল খোলা রাখা হবে, ইত্যাদি ইত্যাদি। এটার থেকেও সবচেয়ে বড় যেটা আমাদের কাছে এখন, গতকালকে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি তার ওই স্টেটমেন্টে যেটা বলেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নাকি দেশের কয়েকটি গোষ্ঠী সংযুক্ত হয়েছে, এবং এই সংযুক্ত হওয়ার ফলে যেটা সবচেয়ে বড় যেটা সমস্যা হয় দেখা দিয়েছে, তিনি এটার সাথে সেনাবাহিনীকে জড়িত করেছেন। দেখুন, হাসনাত আবদুল্লাহর ইতিমধ্যেই যে কয়েকটি কার্যক্রমের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা। সেই 32 নম্বরের বাড়িটা জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, বেগম খালেদা জিয়া কেউ কিন্তু ভাঙ্গেননি। এই হাসনাত আবদুল্লাহই ঘোষণা দিয়ে তিনি এই কাজটা করেছেন। এবং এখন যে
একদিকে জামায়াতের আমির বলছেন যে দেশে দেশপ্রেমিক প্রতিষ্ঠান হচ্ছে দুইটা, এক সেনাবাহিনী এবং তিনি বলছেন তার জামাতের মতো বিতর্কিত এবং কন্ট্রোভার্সিয়াল একটি পলিটিক্যাল পার্টিকে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের সাথে তুলনা করে তিনি কেন বক্তব্য দিলেন আমি জানি না। এখন হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং ওই একটা বিশেষ গোষ্ঠীর বক্তব্য এবং আলোচনার থেকে বারবার সেনাপ্রধানকে সংযুক্ত করা হচ্ছে এবং বিদেশে অবস্থিত 3 জন সাংবাদিক, আমি নামই বলি, পিনাকি, আপনার ইলিয়াস, খনক সরোয়ার, এই 3 জন তারা পরিকল্পিতভাবে সেনাপ্রধানকে বারবার জড়িত করছেন এবং সেনাপ্রধান নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কলকাঠি নাড়তেছেন। সেটারই প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহ দেশের ভিতরে থেকেই তিনি যে বিবৃতি দিয়েছেন এবং সেনাবাহিনীর ব্যাপারে কথা বলতে গেলে আপনারা খেয়াল করবেন বিএনপি, জামাত সহ দেশের সকল রাজনৈতিক দলই অত্যন্ত রেসপেক্টের জায়গায় রেখে সেনাবাহিনীকে জনগণের সর্বশেষ ভরসাস্থল এবং জনগণের সকল এবং রাজনৈতিক দলগুলো যখন সব ক্ষেত্রে ব্যর্থ হয় তখন যাদের কাছে মানুষ শেষ ভরসাস্থল হিসেবে গিয়ে আশ্রয় চায় সেই সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে সবাই রেসপেক্ট রেখেই কথা বলেন এবং সেনাবাহিনী করেছেও তাই। আপনার 1990 সালে বলেন, আপনার 1971-এর মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের ঘোষণার কথা বলেন একজন সেনা অফিসার হিসাবে, 90-এর গণ অভ্যুত্থান বলেন এবং এই 2024-এও শেষে এসে সেনাবাহিনী জাতিকে উদ্ধার করেছে এই রক্তক্ষয়ী এবং জীবনহানির থেকে। সেই সেনাবাহিনীকে নিয়ে তিনি যেটা বলছেন, আমি তার যে বিবৃতিটি তিনি দিয়েছেন আপনারা তো দেখেছেন দর্শক, আমি এখানে 2-3টা লাইন পড়ি। আজকেও ক্যান্টনমেন্টের ছাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না, নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে। যাই হোক, এবং তিনি আবারও জুলাই বিপ্লবের মতো তিনি সকলকে নিয়ে বলছেন প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি কার বিরুদ্ধে প্রতিরোধ করবেন? সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং তিনি সেনাবাহিনীকে জড়িয়ে এই বিবৃতি দেওয়ার পর আমি মনে করি এখন বাংলাদেশ মিলিটারি তার ISPR এর মাধ্যমে তার একটি বিবৃতি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করুক এবং সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া, বিবৃতি দেওয়া জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় এবং এমনিতেই নির্বাচন নিয়ে যে শঙ্কা এবং জনগণের মধ্যে যে এক ধরনের ভীতি কাজ করছে এইটা দূর করার জন্য আমি বলবো সেনাবাহিনীকে একটা বিবৃতির মাধ্যমে এইটা পরিষ্কার করা উচিত। দ্বিতীয়ত আসেন জনাব হাসনাত আবদুল্লাহ যেটা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের ব্যাপারে। দেখুন, আওয়ামী লীগের রাজনীতি মনে করুন প্রথমত হচ্ছে ব্যক্তির অপরাধের জন্য বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো সবসময় বলে আসছে প্রত্যেকটি ক্রিমিনালেরই বিচার হতে হবে, এভরি ক্রিমিনাল মাস্ট বি পানিশড। প্রত্যেক অপরাধীর বিচার করতে হবে, ইনক্লুডিং শেখ হাসিনা ওয়াজেদ। ব্যক্তির অপরাধের জন্য দলের যদি আপনি নিষিদ্ধ করতেই হয় তাহলে শুধুই আওয়ামী লীগ কেন, জামাতও তো হতে হবে। জামাতেরও তো সেই 71 সালে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধের জন্য তারাও তো নিষিদ্ধের জায়গায় চলে যায় এবং যেটা বিগত সরকার শেখ হাসিনা ওয়াজেদ তারা করেছিল, জামাতকে নিষিদ্ধ করেছিল। এর আগেও জামাত অনেকবার নিষিদ্ধ হয়েছে। যাই হোক, আমি ওইদিকে বেশি যাব না। তাহলে মনে করুন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। এখন জনাব হাসনাত আবদুল্লাহ তার বিবৃতিতে যেটা বলছেন যে রিফাইন আওয়ামী লীগ, সেখানে তিনি কয়েকজনের নাম বলছেন, শিরিন শারমিন, তারপর সাবের হোসেন চৌধুরী সহ আরও কয়েকজনের নাম বলছেন যাদের দ্বারা নতুন আওয়ামী লীগ গঠিত হবে। তারা সেটাতেও আপত্তি। দেখুন, এই ব্যাপারে একটা জিনিস মনে করুন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, তখন আওয়ামী লীগ কী করলো? ABC যে কোনো একটি নামে তারা আরেকটা দল করলো। নৌকার পরিবর্তে মনে করেন তাদের প্রতীক হলো প্রজাপতি বা জাহাজ মার্কা। তখন আমরা দেখব হয়তো বা সেই তথাকথিত এনসিপি জামাতের প্রপাগান্ডা যারা বাস্তবায়ন করার জন্যই মাঠে থাকে সেই, এবং জামায়াত, আমি জামাতকেই ধরি মূল সংগঠন, জামায়াত হয়তো কি করবে, সেই উড়োজাহাজ বা জাহাজ মার্কা নিয়ে যে আওয়ামী লীগ হবে তারও বিরোধিতা করবে। আবার আওয়ামী লীগও জামাতের রাজনীতির বিরোধিতা করেছে, তাদের রাজনীতি বন্ধ করেছে। তো এই আওয়ামী লীগের জামাতকে বন্ধ করা আর জামাতের আওয়ামী লীগকে বন্ধ করা, এই বন্ধ খেলা রাজনীতির জন্য কোনো শুভবার্তা নয়। রাজনীতিতে একজন ব্যক্তি বা যে কয়েকজন ব্যক্তি বা ব্যক্তি সমগ্র, যারা 100 জন হোক, 200 জন হোক, 500 জন হোক, 5000 জন হোক, যারাই অপরাধ করবে তাদের প্রত্যেককে
বিচারের আওতায় আনতে হবে। যাই হোক, আমি আমার বটম লাইন টানবো। আমি বলছিলাম যে ঈদের পরে রাজনীতি অস্থিতিশীল বা অশান্ত হবে। ইয়েস, আমরা সেই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে ইমিডিয়েটলি আমি বটম লাইন টানবো এটা বলে, সেনাবাহিনীকে কি করতে হবে, একটা বিবৃতির মাধ্যমে হাসনাত আবদুল্লাহর এই যে অভিযোগ এবং এক ধরনের ইসলামিক ইনফ্লুয়েন্স নিয়ে হাসনাত আবদুল্লাহর এই যে একের পর এক রাষ্ট্রকে অস্থিতিশীল করা কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের স্যাবোটাজ সৃষ্টি করে মূল যে টার্গেট তাদের নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচনের পরিবেশ ধ্বংস করা, এটার জন্য সেনাবাহিনীর উচিত তাদের বিবৃতি দিয়ে এটা পরিষ্কার করা এবং কেউ যদি অতি উৎসাহী হয়ে অতিমাত্রায় বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে, যে সংখ্যাগুলা করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হতে পারে, ইলেকশন এবং সরকারি স্থাপনার উপর হামলা হতে পারে। এই জন্য রাষ্ট্র থেকে, সরকারের পক্ষ থেকে সিকিউরিটি আরও বৃদ্ধি করা উচিত। তৃতীয়ত হচ্ছে যে ইসলামিক ইনফ্লুয়েন্সের নামে নায়িকাদের নামে নায়িকারা হোটেল উদ্বোধন করতে পারবে না, মহিলাদের খেলা আয়োজন করা যাবে না, কিংবা রমজান মাসে হোটেল খোলা রাখা যাবে না, কিংবা আরও নানা ধরনের যে মানে ইস্যুগুলো সৃষ্টি করা হচ্ছে, এই ব্যাপারে সরকার, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী থাকার পরেও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হচ্ছে না। সরকারকে এখনই প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যদি এ ধরনের কোনো বিশৃঙ্খলা বা জঙ্গি হামলা হয়, এটা যেন মোকাবেলা করার মতো শক্তি, সামর্থ্য এবং পূর্ব প্রস্তুতি যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকে। শেষ যে কথাটা, 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, নির্বাচনকে বিলম্বিত করা বা বিএনপিকে দুর্বল করা বা বিএনপিকে মানসিকভাবে বেকায়দায় ফেলার যে পরিকল্পনা নিয়ে যে গোষ্ঠী কাজ করছে, তাদের এটা বোঝা উচিত বাংলাদেশের রাজনীতিতে, বুথের রাজনীতিতে সবচেয়ে বৃহত্তম শক্তি হচ্ছে বিএনপি। ভোটিং পলিটিক্সে জায়ান্ট শক্তি হচ্ছে বিএনপি। কাজেই আপনি বিএনপিকে যতই দুর্বল করুন আর না করুন, কে ক্ষমতায় আসবে আমরা এখনো জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ইনভেস্টর্স উইল নট ইনভেস্ট দেয়ার মানি। দ্যাটস ভেরি ক্লিয়ার, বটম লাইন অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার। কাজেই আপনি যদি দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে হয়, আবারও বলছি, স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে হয় এবং স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রেখে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, নির্বাচন এবং নির্বাচনই হচ্ছে শেষ কথা। নির্বাচন ছাড়া কোনোভাবেই আপনি এই ধরনের টার্নমাইনগুলা এবং এই ধরনের জঙ্গি হামলাগুলা রুখতে পারবেন না। আজ এ পর্যন্তই।